ওহি দিদির বন্ধুরা। ওহি দিদির স্বামী যখন পেনশন নেবার পর গুড়িয়া ছাড়িয়ে কোনো এক পাড়াগাঁয়ে নতুন খোলা এক হাতের কাজ শেখাবার স্কুলের প্রায় মিনি মাগনার অধ্যক্ষ হয়ে সপরিবারে চলে গেলেন, কেউ বলল পাগল, কেউ বলল স্টুপিড, আর বেশিরভাগ বলল ঠিক ওনারই উপযুক্ত কাজ হয়েছে। পরিবার বলতে ওহি দিদি আর তার বুড়ি শাশুড়ি। অবশ্যই পাড়াগা ঠিক নয়, এককালে ভারী বর্ধিষ্ণু শহর ছিল বোধ হয়। একটা মজা নদী গিয়ে গঙ্গায় পড়ত, নাকি মস্ত বন্দর ছিল, ব্যবসা বাণিজ্যের ঘাঁটি, বড় বড় বজরা এসে নোঙর ফেলত। মস্ত মস্ত ভাঙা ঘাট এখনও দেখা যায়। কিছুদিন আগে গ্রাম সংস্কারক দুর্দান্ত ছেলেরা কাদা তুলতে গিয়ে মরচে ধরা নোঙর আর অনেক মরা মানুষের কঙ্কাল তুলে কাজ ফেলে পালিয়েছিল। ওহিদিদির দেওর ধরণীবাবু বলেছিলেন, কাদার নিচে নিশ্চয়ই মেলা ডুবো জাহাজ আছে। সরকার যদি বুদ্ধি করে এখানে হাতের কাজ শেখার স্কুল না করে নদীর কাদা তোলার ব্যবসা খুলত, তাহলে ৩ ডবল লোক চাকরি পেত, আর সোনা দানায় সব ব্যাটার ট্যাগ ভর্তি হতো। উহিদিদির স্বামী সুরেনবাবু কথাটা হেসে উড়িয়ে দিলেও উহিদিদি একবার গিয়ে জায়গাটা ভালো করে দেখে হতাশ হলেন। মজা নদীতে বর্ষাকালেও হাঁটু জল হয় না, এখন পুজোর সময় পায়ের কবজি ডোবে না, তলাটা ইঁটের মতো শক্ত। বাড়ি ফিরতে দেরি হয়ে গেল। বুড়ি শাশুড়ি বেজায় খিটখিটে, তার ওপর দুধের ফরমায়েশ নিতে এসে গোয়ালা ফিরে গেছিল। মাছের জন্য হাটে লোক পাঠানো হয়নি, তোলা উনুন নিভে টিভে একাকার। গুছিয়ে বসতেই দিন 4 গেল। এ অঞ্চলটাতে বহু পুরনো পোড়ো বাড়ির ধ্বংসাবশেষ, কয়েকটার দুটো একটা মহল মেরামত করে মালিকরা বাসযোগ্য করে রেখেছে, কয়েকটা পরে গিয়ে ইটের স্তূপ হয়ে আছে, যত রাজ্যের সাপখোপের বাস। আর কতকগুলো যে কোনো সময় ধসে পড়বে, সেদিক দিয়ে বাসিন্দাদের অদ্ভুত রকম নিশ্চিন্ত বলতে হবে। চারিদিকে মস্ত মস্ত আম কাঁঠালের বাগান, যত্নের অভাবে নাকি ফল হয় না। মস্ত মস্ত পুকুর, তার পাঁক তোলা হয় না, মাছের চাইতে ব্যাং বেশি। একটা বেজায় পুরনো পাথরের তৈরি বিষ্ণু মন্দির, তাতে কোষ্টি পাথরের বিষ্ণুর পাশে লক্ষ্মী। পূজারি নেই। গোয়ালাপাগার বাসিন্দারা দুবেলা ফুল, গঙ্গাজল, বাতাসা দিয়ে আসে। এদিকটাই নাকি সেকালে বড়লোক শেঠদের পাড়া ছিল। গুপ্তধন থাকা কিছুই বিচিত্র নয়। গোয়ালারা শেঠদের দুধ জোগাত, ফাইফরমায়েশ খাটত। মোট কথা, দিনের বেলা অত কিছু মনে না হলেও সন্ধেবেলায় জায়গাটা বেজায় নির্জন হয়ে যেত, তার ওপর চারিদিক ঘুটঘুটে অন্ধকার। কালীঘাটের সরু রাস্তাটাতে প্রত্যেকটা বাড়ির প্রত্যেকটা কথা শোনা যেত। এত গায়ে গায়ে বাড়ি যে চোর ঢুকবার জায়গা ছিল না। দিনের লোকদের হট্টগোল থামলেই রাতের লোকদের হট্টগোল শুরু হতো। মাত্র 2 ঘণ্টার জন্য রাত 2টো থেকে 4টে একটু নিঝুম হতো। এখানে সন্ধে না নামতেই মাঝরাত। সুরেনবাবু কিছু দেখে শুনে বাড়ি নেননি, যা দিয়েছে অমনি এসে উঠেছেন। কাছে পিঠে অন্য কেউ নেই, যত রাজ্যের পোড়ো বাড়ি আর মানধাতার আমলের আমবাগান। এ বাড়িটারও 9 ভাগ ভেঙে এই 1 ভাগ টিকে আছে, তবে এটাকে ভালো করে মেরামত করা হয়েছে। সেকালে হয়তো এটা কোনো বড়লোকের অন্দরমহলের খানিকটা ছিল। দক্ষিণ দিকে পাশাপাশি 3খানা শ্বেত পাথর দিয়ে বাঁধানো ঘর, পাশে কলঘর, আর পূব দিকে এই রান্নাঘর, এর মধ্যেই ভাড়ার ঘর। আলাদা ভাড়ারের কি দরকার, সব খুলে ফেলে রেখে দিলেও কেউ নেবে না। কালীঘাটে জানলার শিকের ওপর জাল দিতে হয়েছিল, নইলে আকশি ঢুকিয়ে পুরনো গামছা পর্যন্ত নিয়ে যেত। আর এখানে ভুলে সারা রাত পিতলের ঘড়া বাইরে ফেলে রাখলেন, সকালে উঠে দেখলেন ঘড়া তো খোয়া যায়নি, বরং কিছু লাভ হয়েছে। পুরনো গন্ধরাজ লেবুর মগডালের রস টুসটুসে লেবুগুলো কেমন করে খসে পড়ে আছে ঘড়ার ভিতরে। রান্নাঘরের সামনে চওড়া রক, তারপর শান বাঁধানো উঠোন, উঠোনের ধারে কুঁয়ো, লেবু গাছ, সজনে গাছ, বেল গাছ, আর রান্নাঘরের মুখোমুখি ভাঙাচোরা গোয়ালঘর। সেখানে শেষ গরু হয়তো থেকে গেছে 50 বছর আগে। গয়লানি সকালে 2.5 সের আর এবেলা আধ সের ঘন লালচে সুগন্ধি দুধ দিয়ে গেছে। খিটখিটে শাশুড়ি আজকাল রাধাঘরে আসেন না। একদিক দিয়ে সেটা কিছু মন্দ না। তিনি দুবেলা 2 বাটি 1 থাকা দুধ খান, সেটা আলাদা করে তুলে রাখা হয়। দুবেলার চায়ের দুধও আলাদা করা হয়, বাকিটা পড়ন্ত আছে বসিয়ে রাখা হয়। 1/2 ইঞ্চি পুরু সর পড়ে, সোনালি রং, তাতে চাঁদের গায়ের মতো ফুটফুট দাগ।
রাতে সেই সর তুলে মধ্যিখানে কাশির বাটা চিনি ছড়িয়ে ভাঁজ করে রাখেন অহিদিদি। শাশুড়ি এক চিলটে খান, সুরেনবাবু অর্ধেকটা মতো খান, কেউ এলে একটু খায়, কিছু বাকি থাকলে অহিদিদি চাখেন। রান্নাঘরের দরজায় শিলকলি তোলা থাকে। জানলায় বেড়ালের ভয়ে স্কুলের কর্তৃপক্ষই নতুন জাল লাগিয়ে দিয়েছেন। সরটি রোজ সুগন্ধি গোল টইটম্বুর হয়ে থাকে। দুপুরের একটু মাছ তোলা থাকে। রাতে জনতা স্টোভে একটু ছক্কা করেন অহিদিদি, দুজনার জন্য থান কতক হাত রুটি করেন, কি অল্প তেলে পরোটা ভাজেন। ঘণ্টাখানেকও লাগে না। বিকেলে স্কুলের কারখানার ফোরম্যানবাবুর স্ত্রী এসে বললেন, ওমা, ভয় করে না দিদি, গোয়ালঘরের পেছনের দেয়ালে তো এতখানি ফাঁক, একটা দুটো ছোট ছেলে কি রোগাপানা মানুষ দিব্যি গলে আসতে পারে, আর আপনি কিনা দুধের স্বর আর রাজ্যের বাসনপত্র ছড়িয়ে রেখে দরজায় শুধু শিলকুলি তুলে ও ঘরে গিয়ে রেডিও শোনেন, বলিহারি আপনাকে। কর্তা দিমনি তাই নিয়ে হাসাহাসি করেছিলেন, কিন্তু রাতে হ্যারিকেন জেলে রান্নাঘরে গিয়ে অহিদিদি দেখলেন স্বরের এক পাশ থেকে খানিকটা কে ছিঁড়ে নিয়েছে, মেঝেতে টপ টপ করে দুধ ফেলেছে, নতুন রং করা দেয়ালে ছোট ছোট আঙুল মুছেছে। অহিদিদি কাউকে কিছু না বলে ওই দিক থেকে একটুখানি স্বর কেটে ফেলে দিয়ে বাকিটাতে চিনি ছড়ালেন। পাথরের বাটিতে তিনজনের জন্য চিনি পাতা দই বসিয়ে বাটিটা ডেকচিতে রেখে ঢাকা দিয়ে শিলচাপা দিলেন। চায়ের দুধ খাবার ঘরের ভুলিতে রাখলেন। মনটা খারাপ হয়ে গেল। সকালে গিয়ে গোয়ালঘরটা দেখলেন, বাড়ি সারানোর জিনিস ছাড়া কিছু ছিল না, তবে পাশের পাঁচিলে সত্যিই খানিকটা ফাঁক। সুরেনবাবু সেই দিনই সেটা সারাবার ব্যবস্থা করলেন। সকালে জেলে বউ ৭৫ পয়সায় এক রাশি ছোট ছোট তেল টসটসে খয়রা মাছ দিয়ে গেল। অহিদিদি সবটা তেলে ভেজে অর্ধেকটা দিয়ে দুপুরে চচ্চড়ি করলেন, বাকিটা রান্নাঘরের ছাদ থেকে ঝোলা শিকের ওপরে তুলে রাখলেন। সন্ধেবেলায় দেখলেন ঝাঁপি কাত, নিচে মেঝের ওপর দুটি মাছ পড়ে আছে, শিকে তোলা মাছ বেশ কম। অহিদিদি একেবারে তাজ্জব বনে গেলেন। সঙ্গে সঙ্গে গোয়ালঘরের দিকে চোখ গেল। গোয়ালঘরের উঠোনের দিকে দেয়াল ছিল না, খালি অহিদিদির কোমর অবধি উঁচু শক্ত একটা বাঁশের বেড়া। হঠাৎ মনে হল অন্ধকারের মধ্যে সারি সারি গোটা ১০ ছোট ছোট মাথা যেন বাঁশের বেড়ার উপর দিয়ে দেখা যাচ্ছে, আর অনেকগুলো রোগা রোগা কালো কালো হাত ওকে ঠেলে সরিয়ে নিজের জন্য জায়গা করে নেবার চেষ্টা করছে। অহিদিদির বুক ঢিপ ঢিপ করতে লাগল। আছে তাহলে ছেলেপুলে ওই নির্বান্ধব পুরীতেও। কালীঘাটের বাড়িতে ছেলেপুলে ছিল না, বাড়িটা ছিল শ্মশান। অহিদিদির ছেলেমেয়েরা বড় হয়ে এখানে ওখানে ছড়িয়ে পড়েছিল। শাশুড়ি কোনো ছোট ছেলের গলার আওয়াজ পেলে ঝাঁটা নিয়ে তেড়ে যেতেন। কেউ আসত না ওদের বাড়িতে, কেউ গল্প শুনতে চাইত না, খাবার চুরি করে খেত না। বাড়ি নাকি শ্মশান? অহিদিদি গলা তুলে ডাক দিলেন, কে রে, আমার স্বর খায়, মাছ খায়? অন্ধকারের মধ্যে ঠেলাঠেলি চুপ। অহিদিদি বললেন, আয়, গোলাপি বাতাসা দেব, ভাজা মশলা দেব, পরিদের দ্বীপের গল্প বলবো। বলার সঙ্গে সঙ্গে সুরসুর করে তারা বাঁশের বেড়া টপকে এগিয়ে এলো। ৮-১০টা রোগা রোগা ছেলে মেয়ে, গায়ে জামা নেই, রুক্ষ চুল, সাদা সাদা দাঁত বের করে ফিকফিক করে হাসছে। অহিদিদি গোলাপি বাতাসার কৌটো খুলে বললেন, কাছে আয়, হাত পাত। অমনি 10টা নোংরা নোংরা হাত পাতা হলো। অহিদিদি একটা করে বড় বাতাসা, একটু করে ভাজা মশলা দিয়ে সামনেরটাকে জিজ্ঞাসা করলেন, তোর নাম কি রে? ছেলেটা একটু খোনা, বলল, বঙ্গেশ। এরা বুঝি তোর দল? দেখ, ওসব খাবার দাবারে হাত দিস নে, কেউ ছুলে বুড়ি ঠাকুমার খাবার নষ্ট হয়। আমি রোজ তোদের খাবার দেব। বগেশ বলল, কি দেবে? কেন, মুড়ি, ল্যাবেন চুস দেব, পান দেব, কুঁচো নিমকি দেব, নোনতা বিস্কুট দেব, আলু নারকেল ঘুগনি দেব, কুচো চিনি ভাজা দেব, কিন্তু নিজেরা কিচ্ছুটি নিবি না, কেমন? বগেশ মাথা দুলিয়ে সায় দিল। ওহিদিদি তাড়াতাড়ি জনতা স্টোভ রকে এনে আটার নেচি কাটতে কাটতে বললেন, এখন তোদের খাওয়া হলে ওইখানে বসে পড়, আমি তোদের পরিদের দ্বীপের গল্প বলি। ওনা যে যেখানে ছিল শান বাঁধানো উঠোনের ওপর এসে বসে পড়ল। ওহিদিদি বললেন, অনেক অনেক দিন আগে রমেশ বলে একটা দুষ্টু ছেলে ছিল, তার মা ছিল না, সৎ মা ছিল। বগেশ বলল, রমেশ না, বগেশ। ওহিদিদি বললেন, বেশ, তাই হবে, রমেশ না বগেশ। সৎমা বগেশকে খেতে দিত না, পড়তে দিত না, সকাল থেকে রাত পর্যন্ত খাটাত, শোবার জন্যে খাট দিত না, রাতে বগেশ ছাগলদের সঙ্গে শুত। ওহিদিদি গল্প বলে চলেন, আর ক্রমে ওরা কাছে এগিয়ে আসতে থাকে। ক্রমে ওহিদিদির পোড়োটা ছক্কা রান্নাও শেষ হয়, গল্পও শেষ হয়,
আগে একটু জায়গা নিয়ে রেশারেশি কোঁতকাত শব্দ হচ্ছিল, শেষের দিকে সব চুপ। ওহিদিদি গল্প শেষ করলেন। তারপর রক্তাক্ত গায়ে ধুকতে খুঁকতে হাঁপড়ের মতো হাঁপাতে হাঁপাতে কাঁদতে কাঁদতে বগেশ গিয়ে সমুদ্রের তীরে আছড়ে পড়ল। অমনি সেই শুটকো বুড়ির নৌকো এসে তীরে ঠেকল। সঙ্গে সঙ্গে বুড়ির গা থেকে আলো বেরোতে লাগল। শুটকো বুড়ি পড়ি হয়ে গেল, আর মা 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 বলে বগেশ তার কোলে লাফিয়ে পড়ল। দুজনকে নিয়ে নৌকো পরিদের দ্বীপে চলে গেল। গল্প শুনতে শুনতে ছেলেমেয়েগুলো ওহিদিদির পায়ের কাছে গাদাগাদি হয়ে পড়েছিল। ওহিদিদি স্টোভ নিভিয়ে খাবার তুলে বললেন, আজকের মতো হলো মানিক, বুড়ি ঠাকুমার খাওয়ার সময় হলো, কাল আবার আসিস, ঝুড়ি ভাজা খেতে দেব আর ঘুঁটে কুচনির রানী হওয়ার গল্প বলবো। এই বলে রান্নাঘরের দড়ি শিকলি তুলে এদিক ফিরে দেখলে ছেলেমেয়েগুলো নিমেষের মধ্যে ভেগেছে। আর খাবার চুরি হতো না সেদিন থেকে, আর ওহিদিদি একা পড়তেন না সন্ধেবেলায়। ভয় ভাবনা একেবারে দূর হয়ে গেল। কোনো চোর বা ভূত বা দুষ্টু লোক ওই ছোড়াগুলোর চোখ এড়িয়ে আসতে পারবে না। বগেশ আমশি চুষতে চুষতে বলতো, কোনো ব্যাটা ছেলেকে এদিকে এগুতে নেব না মা। ওহিদিদি গল্প শেষ করে বললেন, তোরা সব এত রোগা কেন রে, থাকিস কোথায়? বগেশ পুরনো আম কাঁঠাল বটের বনের দিকে দেখিয়ে বলতো, ওই হোথা মোদের আস্তানা। ওহিদিদি বলতেন, ওগুলো কথা বলে না কেন, সব বোবা নাকি? তাই শুনে সব খিলখিল করে হেসে উঠত। বগেশ বলতো, লজ্জা পায়, জিভ কাটাদের বড় লজ্জা মা। ওহিদিদি বললেন, ধুর বেটা, যারা বড্ড কথা বলে তাদের জিভ কাটা। কাল তালের বড়া করব, তালের ক্ষীর করব, খাবি তো? তাই শুনে সব ওর গায়ে গড়িয়ে পড়ল। ওহিদিদিও রকে দাঁড়িয়ে হাসতে লাগলেন। আহা, খেতে পায় না নিশ্চয়ই, নিশ্চয়ই পাতার কুড়েতে থাকে। মা বাবাগুলো মানুষ না, অভাবে অনটনে হয়তো এগুলোকে বেদম পেটায়। ওদের সুখী কর ঠাকুর। এমনি করে প্রায় 4 মাস কেটে গেল। সুরেনবাবুদের জন্যে স্কুলের হাতায় চমৎকার নতুন কোয়ার্টার তৈরি হয়ে গেল। ওহিদিদি বললেন, ও মা, বলে কি, পৌষ মাসে কখনো বাড়ি বদলাতে হয়? মাঘ পড়লে যাব। ছেলেপিলেগুলোর ওপর বেজায় মায়া। দিনগুলোকে ওরা দিব্যি জমিয়ে রেখেছিল। ওরা যে নতুন কোয়ার্টারে যাবে না সে বিষয়ে ওহিদিদির কোনো সন্দেহ ছিল না। প্রাণ ধরে চলে যাওয়ার কথাটা ওদের বলতে পারছিলেন না। ওদেরও নিশ্চয় কষ্ট হবে। কে খাওয়াবে কালো কালো রোগা গরিবের ছেলেদের? পৌষ পার্বণে ওহিদিদি পাটিসাপটা, গোকুল পিঠে, নারকেল নাড়ু, দুধ পুলি করে সবাইকে খাওয়ালেন। সুরেনবাবুর সহকর্মীরা বেজায় প্রশংসা করলেন। শাশুড়ি বারণ শুনলেন না। 3টে পাটিসাপটা, 1 বাটি দুধ পুলি খেয়ে ফেললেন। আর সবাই চলে গেলে, সুরেনবাবুও তাস খেলতে মুকুন্দের ওখানে গেলে, ওহিদিদি রান্নাঘরের রকে দাঁড়িয়ে ডাকলেন, এই বগেশ! অমনি ফিক ফিক করে হাসতে হাসতে 10টা ছেলে মেয়ে হাজির হল। ওহিদিদি স্বাদ মিটিয়ে ওদের খাওয়ালেন। তার আগে ঘটি থেকে জল ঢেলে হাত ধোয়ালেন। খাওয়া শেষ হলে সবাইকে একটা করে পান দিয়ে ওহিদিদি বললেন, আমরা স্কুল পাড়ায় উঠে যাচ্ছি জানিস বোধহয়? বগের সকলের হয়ে বলল, যাবি না আমাদের নতুন বাড়িতে? সবাই জোরে জোরে মাথা নাড়ল। ওহিদিদি বললেন, আমার দুঃখ হবে বলে আঁচল দিয়ে চোখ মুছলেন। তাই দেখে সবকটা ফোঁচ করে একটু কাঁদল। তারপর বগেশ বলল, মোরাও থাকব নিমা, মোরাও চলে যাব। কোথায় যাবি রে? পারিস তো আমাদের বাড়িতে আসিস। খুশিতে সব মাথা দোলাতে লাগল। রান্নাঘরের শিকলি তুলে ওহিদিদি ফিরে দেখেন সব পালিয়েছে। ভাবলেন আর ওদের সঙ্গে দেখা হবে না। খুব কষ্ট হল। পরদিন সকালে বাক্স প্যাটরা, বাসনের সিন্দুক, বিছানা সব নতুন বাড়িতে রওনা করে দিয়ে সুরেনবাবুকে আর শাশুড়িকে একটা সাইকেল রিকশায় তুলে দিয়ে ওহিদিদি এই প্রথম স্বামীকে মিথ্যে কথা বললেন, তোমরা এগো, আমি গয়লা বউয়ের টাকা দিয়ে তাকে সঙ্গে করে আসছি। শূন্য উঠোন, গাছতলা, গোয়ালঘর দেখলেন পাঁচিল মেরামত হয়েছিল, কিন্তু যাদের আসবার তারা ঠিকই পাঁচিল টপকে আসত। ওহিদিদি আমবনে ঢুকে অনেকখানি ঘুরে এলেন। কোথাও কোনো কুঁড়েঘর কি বস্তি দেখতে পেলেন না। তখন তাদের আরেকবার দেখার আশা ছেলে দিয়ে একটা রিকশা নিয়ে নতুন কোয়ার্টারে চলে গেলেন। এর 2 মাস পরে ছোট মেয়ে জামাই ত্রিবান্দুর বদলি হল। নাতি নাতনিকে অনেক দিনের জন্য ওহিদিদির কাছে রেখে গেল। তখন একদিন গয়লা বউ হঠাৎ বলে বসল, এবার নতুন বাড়িতে উঠে এসেছ বললে দোষ নেই, কি করে 5 মাস ওই হাঁড়া বাড়িতে বাস করলে মা ভেবে পাইনে। সন্ধ্যের পর গ্রামের লোকেরা ও তল্লাটে যায় না, জিভ কাটাদের ভয়ে। তোমরা কিছু দেখনি? ওহিদিদি কাঠ হলেন। শাশুড়ি বললেন, কি বলছো বউ, জিভ কাটা আবার কি? আমরা কাউকে দেখি টেখিনি, কে ওরা? ওমা, শোনোনি ঠাকুমা,
ওই বাড়িটা ছিল এক মস্ত সদাগরের। একবার ভোরবেলায় গয়লাদের ছেলেমেয়েরা পৌষ পার্বণের বাসি পিঠে খেতে এসে এমনি হট্টগোল করেছিল যে কর্তা তাদের 9 জনের জিভ কেটে দিয়েছিলেন। সবচেয়ে বড়টা পালিয়েছিল। সেও আজ 200 বছরের কথা হবে। গয়লাপাড়ায় আমরা আজও তাই নিয়ে দুঃখ করি। তারপর থেকে নাকি আম বাগানে আর বোল ধরে না। আর আশ্চর্যের কথা কি জানো মা, এক্ষুনি দেখে এলাম গাছে গাছে মুকুল এসেছে। যাই মা, এসব হলে আমরা দুঃখীরা দেবতাদের পুজো দিই।